গ্রামীণ ব্যাংকে ভয়াবহ আগুন দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 13 নভেম্বর সমন্বয়কদের কুত্তার মতো পিটাবে আওয়ামী লীগ। হঠাৎ লাইভে বার্তা দিলেন সোহেল তাজ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলে জীবন লাল করে দেবে। আওয়ামী লীগ ফেরত আসলে কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার জাহাজে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে করে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যাচ্ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগানোর ঘটনায় সরাসরি সম্পৃক্ত কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী। আরো চমকপ্রদ বিষয় হলো ভিডিওটির পিছনে নাকি আছেন বাংলাদেশের রাজনীতির একসময়ের আলোচিত নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও এই ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা হয়নি, তবে এতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কিছু লোক মুখ ঢেকে একটি ভবনে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। এরপর তাদের একজন ফোনে কথা বলতে বলতে বলেন, ভাই কাজ হয়ে গেছে, আগুন ধরেছে। অনেকে দাবি করছেন এই কণ্ঠ কাদের সিদ্দিকীর এক ঘনিষ্ঠ সহচরের সঙ্গে মিলে যায়। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, সার্ভার এবং একাধিক গ্রাহকের তথ্য ভান্ডার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বাহিনীর 5টি ইউনিট দীর্ঘ 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, তবুও আর্থিক ক্ষতি হয়েছে কোটি টাকারও বেশি। ঘটনার পরপরই ব্যাংকের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তদন্ত কর্মকর্তারা বলছেন, ভিডিও ফুটেজে দেখা ব্যক্তিদের শনাক্তে ইতিমধ্যে সাইবার ইউনিট কাজ শুরু করেছে। অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, এটি একটি ষড়যন্ত্র যাতে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায়। তারা দাবি করেন ভিডিওটি ডিপফেক্ট প্রযুক্তি দিয়ে তৈরি করা হতে পারে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এই ঘটনায় প্রমাণ করে দেশের ক্ষমতাসীন দলগুলোর মধ্যে এখন গভীর বিভাজন তৈরি হয়েছে। একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন, কাদের সিদ্দিকী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে মত পার্থক্যে রয়েছেন। সাম্প্রতিক সময়ে তার কিছু বক্তব্যে দলের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ ছিল। তাই এই ভিডিও ফাঁসের ঘটনাটি রাজনৈতিক প্রতিশোধের অংশ হতে পারে। অন্যদিকে কাদের সিদ্দিকীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তিনি নিজেই এই ভিডিও ফাঁসের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এটিকে সরকারের সাজানো নাটক বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গ্রামীণ ব্যাংকের আগুন নিয়ে আমাকে জড়ানোর পিছনে একটি রাজনৈতিক স্বার্থ জড়িত। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকটি সাধারণ মানুষের সঞ্চয়, ক্ষুদ্র ঋণ ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে। এমন একটি প্রতিষ্ঠান লক্ষ্যবস্তু হওয়া জাতির জন্য দুঃখজনক। এদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার ফলে গ্রামীণ ব্যাংকের সুনাম আন্তর্জাতিক পরিসরেও ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে, দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনা হোক। সারা দেশে এই ভিডিওকে ঘিরে চলছে নানা গুঞ্জন। কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ, কেউ বলছেন এটি শুধু ক্ষমতার লড়াই নয়, দেশের আর্থিক কাঠামোয় আঘাত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। বর্তমানে তদন্ত সংস্থাগুলো ভিডিওর উৎস, প্রকাশের সময় এবং এতে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে। যদিও সরকারিভাবে এখনো কোনো বিবৃতি আসেনি, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এটি একটি সংবেদনশীল ঘটনা। আমরা কারো নামের দিকে না তাকিয়ে কেবল সত্য উদ্ঘাটনে মনোযোগ দিচ্ছি। সবশেষে বলা যায়, এই ঘটনার আসল রহস্য এখনো অজানা। ভিডিওটি কি সত্যিই নাকি এটি একটি রাজনৈতিক নাটকের অংশ, সেই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো অধ্যায় শুরু হতে যাচ্ছে কিনা। প্রকাশ্যে বিএনপির সমালোচনা করলেও পর্দার আড়ালে আসন সমঝোতার জন্য দলটির শীর্ষ নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক শীর্ষ নেতা। সম্প্রতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ডাবি শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্টে বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আব্দুল কাদেরের পোস্ট অনুযায়ী তথাকথিত আপোষহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত 15 দিনের মধ্যে 20টি আসনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী বাসায় 3 বার বৈঠক করেছেন। এছাড়াও তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসাতেও একবার ধর্ণা দিয়েছেন। আব্দুল কাদের তার পোস্টে উল্লেখ করেছেন, ওই দলের নেতারা দিনের বেলায় বিএনপির বিরুদ্ধে হাক ডাক ছেড়ে বেফাঁস মন্তব্য করেন
কিন্তু রাতের আধারে তারা আসন সমঝোতার জন্য বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন। পোস্টে ইঙ্গিত করা হয়েছে যে আসন ভাগাভাগির দর কষাকষির কৌশল হিসেবে ওই তথাকথিত আপসের নেতা মিডিয়ায় উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। আব্দুল কাদের তার পোস্টে বলেন, আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপসের নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন। আব্দুল কাদের আরো অভিযোগ করেন যে গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে তরুণদের ড্রাইভিং সিটে থাকার কথা থাকলেও উল্টো গুটি কয়েক মানুষ দল কুক্ষিগত করে রেখেছেন। তাদের বক্তব্য অনুযায়ী ওই আপসের নেতা নিজের আসন সহ চাওয়া আসনগুলো নিশ্চিত হলেই বিক্রি হতেও সমস্যা দেখেন না। তিনি আরো বলেন, দলের ভিতরে থাকা এই মাইনাসের রাজনীতি এবং কোরামবাজির কারণে অন্যদের ঘুম ভাঙবে। যদিও কাদের 20টি আসনের জন্য চাওয়া নেতাদের তালিকা প্রকাশ করেননি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী ক্যাপ্টেন ও চতুর্থ পদমর্যাদার কর্মকর্তা এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সম পদমর্যাদার কর্মকর্তারা আগামী 12 নভেম্বর থেকে 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এর আগে গত 12 সেপ্টেম্বর 2 মাসের জন্য একই আদেশ জারি করা হয়েছিল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এর কিছুদিন পর 17 সেপ্টেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে সরকার ধাপে ধাপে ওই ক্ষমতার মেয়াদ বাড়িয়ে আসছে। ঢাকার রাজনৈতিক অঙ্গন আবারও তীব্র আলোচনায়। 13 নভেম্বরকে ঘিরে নানা গুঞ্জন ও উত্তেজনার মধ্যে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ। মঙ্গলবার রাতের এক ফেসবুক লাইভে তিনি এমন এক মন্তব্য দেন যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করে। লাইভে সোহেল তাজ বলেন, আমরা যে সংগঠন গড়ে তুলেছি সেখানে কেউ যদি দলের বিরুদ্ধে কাজ করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে 13 নভেম্বর আর ছাড় দেওয়া হবে না। সকল সমন্বয়ক যারা সুযোগ নিয়েছে তাদের কুত্তার মতো পেটাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই বক্তব্যে অনেকে হতবাক হন। তার কথায় ক্ষোভ, হতাশা এবং দলীয় অনুশাসনের কড়া বার্তা সবই মিলেমিশে এক ধরনের সতর্কতা প্রকাশ পেয়েছে। যদিও সোহেল তাজের উদ্দেশ্য ছিল দলের ভিতরের বিশ্বাসঘাতকদের সতর্ক করা, কিন্তু তার ব্যবহৃত ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকে বলছেন এটি একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে প্রত্যাশিত নয়। আবার কেউ কেউ মনে করছেন দলের অভ্যন্তরীণ ক্ষোভ ও দীর্ঘদিনের হতাশা থেকে এমন কথা বেরিয়ে এসেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।